থানায় গিয়েই অফিসারের কাছে ধরা পড়ে গেল পলাশ আর প্রতীক্ষা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শীর্ষা সুচরিতাকে বলছে, আচ্ছা সুচরিতা দি, বিকালবেলা তোমার বাড়িতে গিয়েছিলাম, তখন দেখলাম যে তুমি বাড়িতে নেই। আর তাছাড়া টুইঙ্কেলও বললো তুমি নাকি প্রতিদিনই বিকালবেলা বেরিয়ে যাও আর অনেক রাত করে বাড়িতে ফিরো, তুমি কোথায় যাও গো? তখন সুচরিতা এই কথাগুলো শুনে অনেকটা ঘাবড়ে যায়। তখনই শিমুল বলতে থাকে, সত্যি কথা সুচরিতা দি, তুমি কোথায় যাও বলো তো? তখন সুচরিতা একটু অস্বস্তি বোধ করে বলতে থাকে, ওই একটু কাজ থাকে, সেই জন্যই আমাকে বের হতে হয়। তখন শিমুল বলে, হ্যাঁ জানি তো তোমার কাজ থাকে, কিন্তু কি কাজ থাকে? মনে হচ্ছে তুমি একটু সংকোচ বোধ করছো বলতে। তখন সুচরিতা বলতে থাকে, জানিস তো ওই শাড়ি নিয়ে বের হতে হয় আমাকে, সেই জন্যই আমি যাই আর কি, আর কিছুই না। তখনই শিমুল বলতে থাকে, সুচরিতা দি তুমি কি কিছু আমাদের কাছ থেকে লুকোচ্ছ বলো তো? তখন সুচরিতা বলে, না রে শিমুল, ওরকম কিছুই না, আসলে তোদের তো যার যার মতো কাজ আছে, আমার তো আর কাজ বলতে সেরকম কিছু নেই, তাই আর কি ভাবছিলাম যে আমি একটা দোকান নেব। তখনই শিমুল বলে, দোকান নেবে? কোথায় নেবে? তখন সুচরিতা বলতে থাকে, ওই স্টেশনের দিকেই নেবো আর কি ভাবছিলাম। তখন শিমুল বলতে থাকে, ভাড়ায় নেবে? তখন সুচরিতা বলে, না না ভাড়ায় নেবো না, ভাবছি একবারে কিনেই নেব, ধার করে টাকা দিয়ে তারপরে কিনে নেব, তারপরে আস্তে আস্তে শোধ দিয়ে দেবো। তখন শীর্ষা বলতে থাকে, তাহলে তো ভালোই হবে বলো, তাহলে খুব ভালো হবে, আর ওই দিকটাতেও না খুব ভালো চলবে। তখনই একথা শুনে সুচরিতা একটু স্বস্তি পায়। তখনই শিমুল বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে। তারপরে সুচরিতা বলতে থাকে, ভেবেছিলাম তো গান নিয়ে অনেক কিছু করব, কিন্তু সেটা নিয়ে তো আর এগোনো হলো না, তাই কি করব ভাবছি, সেজন্যই আর কি এসব ভাবা আর করা। তারপরেই শিমুল বলতে থাকে, ভালোই করেছো, ভালোই ভেবেছো, বিপাশা দি যে কখন আসবে সেটাই তো বলতে পারছি না, চাকরিটা কি হলো কি না। তখনই সুচরিতা বলতে থাকে, হ্যাঁ চাকরিটা তো হয়েছে মনে হয়। তখন শিমুল বলে, আসুক তারপরে না বাকিটা জানা যাবে। ঠিক তখনই বিপাশা চলে আসে, আর বিপাশা এসে বলে, তোমরা চলে এসেছো? তখনই শিমুল বলে, বিপাশা দি তুমি এসে পড়েছো, তার সবকিছু ঠিকঠাক মতো হলো তো? তখনই বিপাশা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ হলো তো, গেলাম, তারপরে এই তো কাগজপত্রগুলো নিলাম, তারপরে আবার চলে আসলাম। তখনই শিমুল বলতে থাকে, ওই দিকটার কি খবর? তখনই বিপাশা বলতে থাকে, ওই দিকটার ওর কথা জিজ্ঞাসা করছিস? হ্যাঁ গেলো দেখলাম, তারপরে একই বাসে উঠেছিলাম, কিন্তু আমি নেমে আমি একটা রিক্সা নিয়ে চলে আসলাম, তারপরে আর জানি না, চলে আসবে মনে হয় আর কি। ঠিক তখনই সেখানে চন্দনও চলে আসে, আর বিপাশাকে বলতে থাকে শিমুল, আচ্ছা সে বিপাশা দি তোমার কাপড় চোপড় সব গুছানো হয়ে গেছে তো? না হলে চলো আমরা গুছিয়ে দিচ্ছি। তখন বিপাশা বলে, না না আমার তো আর কয়টা কাপড় চোপড়, আর কি বল, সেটা তো গোছানো হয়েই গেছে আমার, আমি গুছিয়ে নিয়েছি। ঠিক তখনই বলতে থাকে চন্দন, বিপাশা তোমার সাথে আমার একটু কথা ছিল। তখন বিপাশা বলে, প্লিজ এই নাটকটা আর করো না, তোমার সাথে না আমার কোনো কথা নেই, বুঝেছো? তোমার সাথে আমি আর কোনো কথা বলতেও চাই না। অন্যদিকে দেখা যাবে পলাশ আর প্রতীক্ষা থানায় যায়। তখনই অফিসার পলাশ আর প্রতীক্ষাকে বলতে থাকে, আচ্ছা আপনাদের টাইমটাই তো মিলছে না, আপনাদের যখন আপনার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল তার থেকে না অনেক পরে আপনারা গিয়েছেন, আপনারা তো টাইমটাই বলতে পারছেন না, আর এর মধ্যে যে টাইমটা তফাৎ আছে তার মধ্যে কি করেছেন সেটাও ঠিক করে বলতে পারছেন না। তখনই একথা শুনে পলাশ আর প্রতীক্ষা দুজনে চমকে যায়। তারপরে প্রতীক্ষা বলতে থাকে, আসলে স্যার আপনাকে একটা কথা বলাই হয়নি, আমি শুধুমাত্র ওষুধের দোকানে যাইনি, আরেকটা দোকানেও গিয়েছিলাম কেনাকাটা করতে। আসলে বাবা মায়ের কাছে যাচ্ছি তো, তাদের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাওয়ার জন্যই গিয়েছিলাম, তার জন্যই না টাইমটা মিলাতে পারছিলাম না আর কি। তখনই অফিসার বলতে থাকে, ও আচ্ছা, তা আপনারা কোন দোকানে গিয়েছিলেন, কি কেনাকাটা করলেন সেটা বলতে পারবেন? তখনই প্রতীক্ষা তাকিয়ে থাকে অফিসারের দিকে, তারপরে বলতে থাকে, হ্যাঁ বলতে পারবো তো, আপনি চাইলে সবটাই জানতে পারবেন। তখনই অফিসার বলে, শুনুন, কিছুটা তদন্ত এই কেসের হয়েছে, আর তাতে না অনেক কিছু জানা গেছে, তাই আপনাদের বলতে হবে যে আপনারা কোথায় গিয়েছিলেন আর কি কেনাকাটা করলেন। আর আপনি গিয়েছিলেন তো পলাশবাবু? তখনই পলাশ বলতে থাকে, না না আসলে আমি ভিতরে যাইনি, বাহিরে দাঁড়িয়েছিলাম। তখনই প্রতীক্ষা বলতে থাকে, হ্যাঁ স্যার, ও না কখনোই এই কেনাকাটা পছন্দ করে না, তাই ও বাহিরে দাঁড়িয়ে থাকে, আমি কেনাকাটা করি। তখনই অফিসার বলতে থাকে, আচ্ছা আপনারা নিশ্চয়ই বলতে পারবেন কোথায় গিয়েছিলেন। তা শুনে পলাশ আর প্রতীক্ষা তাকিয়ে থাকলে অফিসার বলতে থাকে, আচ্ছা বলতে না পারেন আপনারা কাগজে কলমে লিখে দিন, ঠিক আছে? যা শুনে পলাশ আর প্রতীক্ষা দুজনে ভয় পেতে থাকে। তারপরেই পলাশকে ইশারায় বোঝাতে থাকে কোন দোকানের নাম লিখবে পলাশ, কিন্তু প্রতীক্ষার আর ইশারা আর পলাশের ইশারা দেখে অফিসার বুঝে যায়। তখনই বলতে থাকে, আমি কিন্তু সব দেখছি, ঠিক আছে? আসলে যখন ছোটবেলায় পরীক্ষা দিতাম না, ম্যাজিস্ট্রেট যখন আসতো, আমরা যখন বন্ধুদের হেল্প করতে যেতাম এরকম ইশারা দিয়ে, তখন কিন্তু স্যাররা বুঝে ফেলতো। ঠিক সেরকমই অবস্থাটা হয়েছে, তেমন কিন্তু চলবে না, ঠিক আছে? আপনাদের এরকম করা চলবে না, দুজন দুই দিকে হন, দুই দিকে হয়ে তারপরে লিখুন আপনারা কোন দোকানে গিয়েছিলেন আর কোথায় গিয়েছিলেন। তখনই দুই দিকে বসিয়ে দেয় দুজনকে। তখন দুইজন লিখে দেখাতে থাকে অফিসারকে। অফিসার বলতে থাকে, খুব কাঁচা খেলোয়াড় আপনারা, ঠিক আছে?
খুব কাঁচা কাজ করেছেন। আপনাদের নিজেদের মধ্যে আগে কিন্তু বোঝাপড়া থাকা দরকার ছিল। কোথায় গেছেন, কি কি বলবেন সেগুলো নিয়ে আগে কথা বলা দরকার ছিল। যা শুনে পলাশ আর প্রতীক্ষা অবাক হয়ে যায়। তখন অফিসার বলে, মিলল না, আপনাদের দুজনের লেখাটা মিলল না। যা শুনে প্রতীক্ষা বলতে থাকে, আসলে অফিসার উনি দাঁড়িয়েছিল, হয়তোবা দোকানের নামটা উনি ওরকম করে খেয়াল করেনি, সেই জন্য তো আর এটা ধরে নেওয়া যায় না যে আমরা কেনাকাটা করিনি, তাই না? তখন অফিসার বলতে থাকে, আসলে কি ধরে নেওয়া যায় আর কি ধরে নেওয়া যায় না সেটা তো আমি দেখবো, বলুন। আর আপনারা যে কাজটা করেছেন না, সেটা কিন্তু খুব কাঁচা কাজ করেছেন, সেটা কিন্তু মোটেও পাকাভাবে করেননি। আর আপনি নিজেকে না খুব চালাক মনে করেন, তাই না প্রতীক্ষা দেবী? যা শুনে প্রতীক্ষা ভয় পেয়ে যায়। তখনই অফিসার বলে, আপনি না নিজেকে চালাক মনে করলেও আপনি কিন্তু চালাক নন, তবে আপনি বোকাও নন। আপনি হলেন অন্যরকম একটা মানুষ, যে কিনা অনেক চালাকি করার চেষ্টা করেন, কিন্তু শেষ মুহূর্তে না ধরাই পড়ে যান। তারপরেই প্রতীক্ষা এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন অফিসার বলে, শুনুন, পুরো দমে কিন্তু ইনভেস্টিগেশন হবে, যে কোনো দিন সেটা হতে পারে। আর যেভাবে অপরাধীকে ধরা যাবে না, সেইভাবেই আমরা ইনভেস্টিগেশনটা করব। আর যতটুকু জানা গেছে তাতে কিন্তু আপনারাই দোষী মনে হচ্ছেন। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করছি পলাশবাবু, শিমুল দেবীকে মেরে আপনার কি লাভ হতো বলুন তো? যা শুনে পলাশ অবাক হয়ে যায়। অবাক হয়ে ভয় পেয়ে বলতে থাকে, অফিসার কি বলছেন এগুলো আপনি? তখনই প্রতীক্ষা বলতে থাকে, শেষ পর্যন্ত আমাদের উপরে এই দোষটা এসে পড়লো, হায়রে কপাল, কি করব আমরা, শেষ পর্যন্ত আমাদেরকেই ফাঁসানো হলো। আসলে অফিসার এগুলো কিন্তু আমরা একদম করিনি, আপনি শুধু শুধু আমাদেরকে অবিশ্বাস করছেন আর আমাদেরকে সন্দেহ করছেন, আমরা এগুলো এরকম কিছুই করিনি। তখন পলাশ বলতে থাকে, উনি ওই রাস্তা দিয়ে আসবে আর ওই রাস্তাতেই আমি আক্রমণ করব, আপনি ভাবলেন কি করে অফিসার? এই দোষটা যে আমার ঘরে আসবে সেটা তো আমি জানি, তাই আমি কেন এই কাজটা করব? আমি এই কাজটা করিনি। তখনই অফিসার বলতে থাকে, দেখুন ভালো করে বললাম, আপনি স্বীকার করলেন না, স্বীকার করলে হয়তোবা অন্যরকম হতো আপনাদের কেসটা, কিন্তু আপনারা যেহেতু স্বীকার করলেন না, যখন আমরা পুরোপুরি ইনভেস্টিগেশন শেষ করে আপনাদের ধরবো না, তখন কিন্তু কেসটা অনেক জটিল হয়ে যাবে, আপনারা কিন্তু কিছুতেই এই কেস থেকে বেরোতে পারবেন না। তখন একথা শুনে প্রতীক্ষা বলতে থাকে, দেখুন অফিসার, যে কাজটা আমরা করিনি সেই কাজটা দায়ভার আমরা কেন নেব আমাদের ঘাড়ে? আর তাছাড়া দেখুন, আমি এমনিতেই আমার চাকরিটা হারিয়েছি, আমাকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছিল। তখনই অফিসার বলতে থাকে, মিথ্যে কেসে মানে? আপনাকে কি করে ফাঁসালো প্রতীক্ষা দেবী? তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি কিছুই করেননি? তখন প্রতীক্ষা বলে, হ্যাঁ অবশ্যই আমি হয়তোবা কিছু করেছি, কিন্তু যে দোষটা আমার ঘাড়ে দেওয়া হয়েছে সেটা আমি করিনি। তখন অফিসার হাসতে থাকে আর বলতে থাকে, আপনাকে সালাম জানাই প্রতীক্ষা দেবী, আপনি যা বলছেন ভেবে বলছেন তো? আপনার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। এই বলে অফিসার হাসতে থাকে। অন্যদিকে দেখা যাবে বিপাশা কাপড় চোপড় গুছিয়ে সবকিছু নিয়ে বেরিয়ে যাবে। ঠিক তখনই বিপাশার শাশুড়ি বলতে থাকে, আমার ঘরের লক্ষ্মী চলে যাচ্ছে, বৌমা তুমি না গেলেও পারতে। তখনই বিপাশা বলতে থাকে, মা প্লিজ এসব কথাগুলো বলো না। কেন? তোমার লক্ষ্মী তো আরেকজন আছে, আমি যাই তাতে কি হয়েছে? আর তাছাড়া আমি তো এতদিন ভালো করতে পারিনি, তাই না? তোমার এই বৌমা তোমাকে অনেক ভালো করবে। তখনই বিপাশার শাশুড়ি বলতে থাকে, বৌমা আমি জানি তোমরা এই কথাগুলো বলে মজা পাও, কিন্তু বিশ্বাস করো তুমি আমার ঘরের লক্ষ্মী ছিলে। তখনই চন্দন বলতে থাকে, তুমি যেও না বিপাশা, তোমার অধিকার নিয়ে তুমি তো এই বাড়িতে থাকতে পারো, বলো। তখনই বিপাশা বলে, দেখো আমি থাকতে পারি না পারি সেটা তো তোমার থেকে জানবো না, বলো। তখনই শিমুল বলতে থাকে, বিপাশাদি দেরি করা যাবে না, চলো তো এবার। তখনই চন্দন বলে ওঠে, যাও এই বাড়িতে, ও থাকতো তাও তোমাদের জন্য থাকতে পারলো না। তখনই এই কথা শুনে শিমুল চমকে গিয়ে বলতে থাকে, চন্দন দা এসব কথা তুমি বলতে তোমার একটু লজ্জা করছে না? তারপরে বিপাশা বলতে থাকে, শোনো, এ বাড়িতে থাকার আমার কোনো রকম কোনো ইচ্ছা নেই, আর তাছাড়া আমি মুক্তি পেয়ে গেছি, আমাদের অফিসিয়ালি ডিভোর্সটা হয়ে গেছে। তখনই মধুরিমা বলতে থাকে, আমার না খুব খারাপ লাগছে তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ, বিশ্বাস করো আমার মেয়েটা না হলে আমি কোনোদিনও এই বাড়িতে আসতাম না, থাকতামও না, আমি চলে যেতাম। তখনই বিপাশা বলতে থাকে, দেখো মধুরিমা এসব কথা একদম বলো না, তোমার সম্পর্কের যে তুমি থাকবে তাতে আমার কি বলো? আমি তো বলছি এবার চুটিয়ে সংসারটা করো নতুন বইয়ের মতো। তোমার স্বামীর আমার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, সেই জন্যই তো ও তোমার প্রতি ইন্টারেস্টেড হয়েছিল। হ্যাঁ তোমার স্বামীর প্রতি আমার ইন্টারেস্ট ছিল, তাই বলে তুমি কেন থাকবে না বলো? তোমারই এই বাড়িতে থাকার যোগ্যতা আছে, আমার নেই। আমি চলে যাচ্ছি আমার মতো করে, আমি কোথায় থাকবো কি করব না করব এখন থেকে আমার দেখার ব্যাপার, সেটা সেটা আর কারো কোনো দায় নেই। যা শুনে চন্দন অবাক হয়ে যায়, বলতে থাকে, তুমি কোথায় থাকবে কি করবে বিপাশা? তখন বিপাশা বলে, সেটা জেনে তোমার কি দরকার? তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।